যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, যেটা অনেক বই পড়ে আমরা শিখতে পারতাম না, ঠিক কিনা? তার মধ্যে কয়েকটা 3-4টা পয়েন্ট আমি আপনার সামনে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে, 1 নম্বর হলো, প্রফেসর ডক্টর ইউনূস নিঃসন্দেহে একজন মেধাবী মানুষ। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এই মেধাবী মানুষটা কি কখনো শাসক হতে পারতেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আসতেন? এই মেধাবী মানুষটা কি কখনো শাসক হতে পারতেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আসতেন? এনিওয়ান? তার মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেধাবী মানুষদের, সৎ এবং যোগ্য মানুষদের শাসকের পর্যায়ে আসার সম্ভাবনা আমি কম বলবো কম, ঠিক আছে না? কম। তারা গণতন্ত্রকে কেবল সংখ্যাগরিষ্ঠের ভোট হিসেবে সীমাবদ্ধ করতে চায়। তাদের যুক্তির একটি বড় দুর্বলতা হলো তারা গণতন্ত্রের মূল দাবিকে এড়িয়ে যায়। গণতন্ত্রের মূল দাবি হলো জনগণের সম্মতির শাসন। যদি কোনো সমাজ বা রাষ্ট্র সংকটে পড়ে এবং নাগরিকরা ঐক্যমত্যের ভিত্তিতে কোনো প্রতিনিধি বা পরিষদ নির্বাচন করে, যেমন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তবে এটিও একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, কারণ এখানে জনগণের কমন উইল বা সাধারণ ইচ্ছার প্রতিফলন ঘটেছে। 2024-এর বিপ্লব ছিল একটি স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিস্ফোরণ। যখন একটি পুরো জাতি, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠী, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দেয়, তখন এই প্রক্রিয়াটি যে কোনো প্রথাগত নির্বাচনের চেয়েও বেশি শক্তিশালী ম্যান্ডেট বহন করে। স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। তারা বলতে চায় গণতন্ত্র দিয়ে সংস্কার সম্ভব নয়, কিন্তু বাস্তব উদাহরণ হলো ডক্টর ইউনূস সরকারই এখন রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে, যা একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই ফসল। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, বরং জবাবদিহিতা এবং জনগণের প্রতিনিধির সিদ্ধান্ত গ্রহণ। জনগণের প্রকৃত প্রতিনিধিদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াই হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। যখন যোগ্য ও জনগণের আস্থাভাজন প্রতিনিধিরা বসে দেশের জন্য কোনো আইন বা নীতি ঠিক করেন, তখন সেটি গণতন্ত্র। এটি যে কোনো রাজনৈতিক ও ধর্মীয় একনায়কতন্ত্রের চেয়ে শ্রেয়, কারণ এখানে জনগণের আকাঙ্ক্ষার আলোকে পরিবর্তনের সুযোগ থাকে। তারা গণতন্ত্রকে কেবল একটা ভোটিং মেশিন মনে করেন, কিন্তু গণতন্ত্র মানে শুধুই সিল মারা নয়। গণতন্ত্র মানে হলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। 2024 সালের আগস্টে আমরা যখন ফ্যাসিবাদকে হটিয়ে ডক্টর ইউনূসকে দায়িত্ব দিলাম, তখন আমরা কোনো সিল মারিনি, কিন্তু সেটা ছিল ইতিহাসের অন্যতম বড় গণতান্ত্রিক রায়। যখন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ একমত হয়ে কোনো যোগ্য প্রতিনিধিকে বেছে নেয় এবং সেই প্রতিনিধিরা জনগণের হয়ে সংস্কার করে, সেটাই প্রকৃত গণতন্ত্র। এখানে কোনো আইন চাপিয়ে দেওয়া হয় না, বরং মানুষের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গণতন্ত্র মানে কেবল পদ্ধতি নয়, বরং এটি একটি আকাঙ্ক্ষা। তারা মনে করে নির্দিষ্ট সময় পরপর ভোট দেওয়াই গণতন্ত্র, কিন্তু গণতন্ত্র হলো রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সক্রিয় সম্মতি এবং জনগণের সরাসরি ম্যান্ডেট থাকা। যখন প্রথাগত নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ে বা কলুষিত হয়, তখন সরাসরি রাজপথে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, যেমন ডক্টর ইউনূসকে বেছে নেওয়া, সেটাই গণতন্ত্রের সবচেয়ে বিশুদ্ধ রূপ। এটা কি বলা হয় পপুলার সভরেন্টি বা জনগণের সার্বভৌমত্ব। প্রতিনিধিদের মাধ্যমে সম্মতির শাসন, এটাও গণতন্ত্র, অর্থাৎ জনগণের প্রকৃত প্রতিনিধিদের সিদ্ধান্তই গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র মানে এই নয় যে 16 কোটি মানুষকে সবসময় সব বিষয়ে কথা বলতে হবে, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে সমাজের প্রতিটি স্তরের প্রতিনিধিরা, ছাত্র, শিক্ষক, শ্রমিক, আইনজ্ঞ, সকলের ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী সরকার একটি কনসেনসাস ডেমোক্রেসি বা ঐক্যমত্যের গণতন্ত্রেরই উদাহরণ, যেখানে সকলের সম্মতিতে সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, যার নেতৃত্ব দিয়েছে ছাত্র প্রতিনিধিরা। এটি তো গণতন্ত্রের আসল সৌন্দর্য, যেখানে জনগণ যখন মনে করবে রাষ্ট্র ভুল পথে চলছে, তখন তারা নিজেরাই নিজেদের প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্রকে সংস্কার করার ক্ষমতা রাখে। সহজ কথায়, গণতন্ত্র হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রের ক্ষমতা সরাসরি জনগণের হাতে থাকে এবং রাষ্ট্র পরিচালিত হয় জনগণের সম্মতির ভিত্তিতে। যখন কোনো দেশে সাধারণ নির্বাচনের পথ স্বৈরাচার বন্ধ করে দেয়, তখন জনগণ ডিরেক্ট ডেমোক্রেসি বা সরাসরি গণতন্ত্র প্রয়োগ করে রাস্তায় নেমে আসে।
2024 সালে বাংলাদেশের মানুষ যা করেছে তা নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। যখন জনগণের প্রকৃত এবং গ্রহণযোগ্য প্রতিনিধিরা মিলে কোনো সিদ্ধান্ত নেন, তখন সেটি শতভাগ গণতান্ত্রিক প্রক্রিয়া, কারণ তারা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন। 2024 সালে বাংলাদেশের মানুষ যখন রক্ত দিয়ে ফ্যাসিবাদের বদলে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে বেছে নিয়েছে, তখন সেটি ছিল পৃথিবীর সবচেয়ে লিভিং ডেমোক্রেসি বা জীবন্ত গণতন্ত্র, কারণ সেখানে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা ও সম্মতির প্রতিফলন ঘটেছে। গণতন্ত্র মানে কেবল ব্যালট বাক্স নয়, বরং পাবলিক কনসেন্ট, জনসম্মতি বা সংখ্যাগরিষ্ঠের গ্রহণযোগ্যতা। তারা যখন বলেন যে ইসলামে গণতন্ত্র নেই, তখন তারা এই পাবলিক অ্যাকসেপ্টেন্স বা জনমতের বিষয়টি এড়িয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সময়কালে গণতান্ত্রিক নীতিকে একটি গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বাস্তবায়িত করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন আমার পরবর্তীতে নেতৃত্ব কুরাইশের কাছে থাকবে, তিনি আসলে সূরা শুরার 38 নং আয়াতে বর্ণিত মূল নীতিটি বাস্তবায়ন করেছিলেন। কারণ তৎকালীন আরবে কুরাইশরাই ছিল একমাত্র শক্তি যাদের উপর সমগ্র আরবের মানুষ একমত হতে পারত। আনসাররা মদিনায় সম্মানিত ছিলেন, কিন্তু পুরো আরবে তাদের নেতৃত্ব সর্বজন গ্রাহ্য ছিল না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আনসারকে নেতা বানাতে বলতেন, তবে আরবের অন্যান্য গোত্রগুলো তা মেনে নিত না, ফলে নবগঠিত রাষ্ট্রটি ভেঙে যেত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চেয়েছিলেন। আধুনিক বিশ্বে আমরা ভোট দেই, কিন্তু 1500 বছর আগে জনমত বোঝার একমাত্র উপায় ছিল কোন গোত্র বা শক্তির সামাজিক গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের যে অগ্রাধিকার দিয়েছিলেন, সেটি কোনো ডিভাইন রাইট, ঐশ্বরিক অধিকার ছিল না, বরং তা ছিল সোশিও পলিটিক্যাল নেসেসিটি বা সামাজিক রাজনৈতিক প্রয়োজনীয়তা। যারা বলেন ইসলামে গণতন্ত্র নেই, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাজনৈতিক দূরদর্শিতা দেখেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কুরাইশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাননি। তিনি চেয়েছিলেন এমন একজনকে নেতা বানাতে যার পেছনে আরবের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন থাকবে। আনসাররা মদিনায় সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু পুরো আরবে তারা সংখ্যালঘু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন যে একটি রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের সম্মতির গুরুত্ব কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তৎকালীন সময়ে কুরাইশদের নেতৃত্ব মেনে নেওয়াই ছিল সবচেয়ে বড় গণতান্ত্রিক সিদ্ধান্ত। এর অর্থ এই নয় যে কিয়ামত পর্যন্ত আগত সকল শাসককে কুরাইশ বংশের অর্থাৎ কুরাইশি হতে হবে। এটি ছিল তৎকালীন সময়ের জন্য নেয়া একটি সাময়িক সিদ্ধান্ত। আজ সেই প্রেক্ষাপট নেই, আজ কুরাইশদের সেই সামাজিক গ্রহণযোগ্যতাও নেই। তাই আজ নেতা নির্বাচিত হবে জনগণের সরাসরি সম্মতিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো, কোনো নির্দিষ্ট বংশকে চাপিয়ে দেওয়া নয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন, লিংক নিচে দেয়া থাকবে।